প্রাকৃতিকভাবে বাংলাদেশের অবস্থান কম ভূকম্পন প্রবণ জায়গায়, তবে এখানেই রয়েছে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা। বিশেষজ্ঞরা মনে করেন ইন্দো বার্মা সাবডাকশন জোনে অবস্থিত মিয়ানমারের ভূমিকম্পের পর এই ঝুঁকি আরও বেড়েছে। সাবডাকশন অঞ্চলের লকড জোনে অবস্থান হওয়ায় সবচেয়ে ভয়াবহ হতে পারে সেই ভূমিকম্প। ফেরদৌস রহমানের রিপোর্ট। 2015 সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর গত এক দশকে বড় ধরনের 3টি ভূমিকম্পের সাক্ষী হল বিশ্ব। 2023 সালে তুরস্ক ও সিরিয়া অঞ্চল এবং সবশেষ মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্প। মানুষের জীবন ও সভ্যতার বড় ক্ষয়ক্ষতি হয়েছে এসব ভূকম্পনে। স্বভাবতই কৌতূহল জাগে, বাংলাদেশেও কি এমন হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, ভূপ্রাকৃতিক অবস্থানের কারণেই এই অঞ্চলে যে ভূকম্পন হওয়ার আশঙ্কা তা আরও ভয়াবহ। তো আমরা কনসার্ন হচ্ছে বেশি এখন যেটা আমাদের জন্য সবচাইতে ঝুঁকি, সেটা হচ্ছে আমাদের সাবডাকশন জোন। যেটা সাবডাকশন জোনটা শুরু হয়েছে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হাওর হয়ে মেঘনা নদী দিয়ে ওই দিক দক্ষিণে চলে গেছে বঙ্গোপসাগর। এইটার পূর্ব প্রান্তটা হচ্ছে আপনার বার্মা প্লেট, আর পূর্ব অংশটা হচ্ছে আপনার ইন্ডিয়া প্লেট। সো ইন্ডিয়া প্লেট বার্মা প্লেট নিচে এইভাবে তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমাদের দিকের যে অংশটা এই সাবডাকশন জোন, সেখানে হচ্ছে লক জোন। আমরা সাবডাকশন জোনকে দুটা ভাগে ভাগ করেছি, একটা লক জোন, একটা হচ্ছে স্লো স্লিপ জোন। এই লক জোনটা আবার এই দুটার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর, কেননা যেটা বললাম যে আমাদের এখানে স্বল্প ভূমিকম্প প্রবণ সচরাচর হয় না। না হওয়ার কারণটাই হচ্ছে এটা লকড হয়ে আছে। সেটাই হচ্ছে যখন স্লাইড করবে তখন একবারে এটা অনেক বেশি স্লাইড করবে। যেটা আমরা পরিমাপ করেছি যে এখানে 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে এই লক জোনে জমা হয়ে আছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এবং যখন এই লক থাকছে হচ্ছে ফ্রিকশন এনার্জির কারণে, এই ফ্রিকশন এনার্জি যখন এক্সিট করবে তখন একবারে এটা জাম্প করবে, স্লিপ করবে, এবং এই স্লিপটা হচ্ছে 10 থেকে 12 মিটার। হ্যাঁ, এটা জাম্প করবে। বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি মনে করেন, বাংলাদেশ সহ এই অঞ্চলে যেসব ভূমিকম্প হয়েছে সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় বিভিন্ন মাত্রার ভূমিকম্পগুলো শত বছর বা একটি নির্দিষ্ট সময় পরপর হয়েছে। আসলে হিস্ট্রিক্যালি যদি দেখেন যে বাংলাদেশ এবং তার আশেপাশে এলাকায় প্রায় 6টা থেকে 7টা বড় ভূমিকম্প হয়েছে। এর আগেও আরও ভূমিকম্প আছে, বাট আমরা যেটা বলি 1762 সালে একটা 8.5 যেটা আরাকান আর্থকোয়েক বলে, যেটার জন্য সুনামি হয়েছিল এবং বেশ কিছু লোক হতাহত হয় চিটাগাং বেল্টে। তারপর আছে 1897 সালে, এটাও 8.5 ম্যাগনিটিউডের, এবং এইটা আমাদের গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক বলে। এখানে প্রায় 1500 লোক মারা গেছে বাংলাদেশ এবং তার আশেপাশে এলাকায়। তো এই দুইটা বাদ দিয়ে, কারণ এই দুইটা মোটামুটি 300 বছরের সাইকেলে আসে, তো ওই সাইকেলের মধ্যে 1762 সালের আর্থকোয়েক আসার সম্ভাবনা কিন্তু প্রায় এসে গেছে, কারণ ওটা প্রায় 250 বছর ক্রস করে গেছে। কিন্তু ওইটা বাদ দিয়ে আমরা যদি অন্যান্য আর্থকোয়েকগুলো চিন্তা করি, 7 ম্যাগনিটিউড বা 7.5 ম্যাগনিটিউডের আর্থকোয়েক কিন্তু আমাদের এখানে অনেক কটা আছে। একটা আছে 1869 সালে কাছাড় আর্থকোয়েক, যেটা আমাদের সিলেটের পাশেই কাছাড় যে ডিস্ট্রিক্ট ইন্ডিয়ান, ওখানে হয়েছে। 1885 সালে বেঙ্গল আর্থকোয়েক, যেটার জন্য যমুনা ব্রিজ ডিজাইন করা হয়েছে। থার্ড হচ্ছে 1918 সালে শ্রীমঙ্গল আর্থকোয়েক, যেটা আমাদের সিলেটের চা বাগানে হয়েছে। এবং 1930 সালে ধুবড়ি আর্থকোয়েক, এটা আমাদের কুচবিহারের রংপুরে ঠিক উপরে কুচবিহার হয়েছে। তো এই 6টা বড় কিন্তু আর্থকোয়েক আমাদের এখানে হয়েছে, কিন্তু তার মধ্যে 4টা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই 4টা হচ্ছে 7 এবং 7 থেকে 7.5, যেটা মোটামুটি 100 থেকে 150 বছর পরপর সাইকেলে আসে। এ ধরনের ভূমিকম্প হলে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হবে বাংলাদেশকে। বিশেষ করে রাজধানী ঢাকা সহ বড় শহরগুলোতে এই ক্ষতি মাত্রা ছাড়িয়ে যেতে পারে, বদলে যেতে পারে ভূপ্রকৃতিও। আমাদের রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ হয়ে ব্রাহ্মণবাড়িয়া উপরে সিলেট, এইটা, এবং এইদিকে আছে আমাদের চিটাং হিল ট্র্যাক্স এবং চিটাগাং কক্সবাজার মধ্যে, এইটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। মধ্যম ঝুঁকিপূর্ণের মধ্যে আছে ঢাকা, তারপর আপনার উপরে রাজশাহী, তারপর এদিকে নোয়াখালী এই জায়গাটা। আর একদম কম ঝুঁকির দিকে আছে আমাদের হচ্ছে খুলনা বরিশাল এলাকা। তাকে আমরা বলি যে আমরা যে ঢাকার রাজুকের এলাকা দেখি 1500 স্কোয়ার কিলোমিটার, তার মধ্যে 40% থেকে 35% থেকে 40% হচ্ছে খুব দুর্বল মাটি। তার মধ্যে আমি নামই বলে দিই, বসুন্ধরা এলাকা। বসুন্ধরা পুরো এলাকাটা মাটি ভরাট করে করা, বসুন্ধরা রেসিডেন্সি এলাকা, জলাভূমি ছিল। তারপর আপনি যদি দেখেন ইস্টার্ন হাউজিং, আমরা যদি ওই পারে দেখি শিকদার হাউজিং, এগুলো সব জলাভূমি ছিল, ভরাট করেছে, এগুলো খারাপ মাটি। কিন্তু রাজুকের কিছু খারাপ ভূমি আছে, যেরকম পূর্বাঞ্চলে 2টা পার্ট আছে। পূর্বাঞ্চলে অরিজিনাল মাটি যেটা, সেটা জলাভূমি ছিল না, ঠিক আছে, বাট 30% 40% ওখানে মাটি ভরাট করা আছে। তারপর আমাদের ডিওএইচএস এলাকা আছে, আমাদের জলসিঁড়ি আছে বিশাল, পুরোটাই একটা ডোবা ছিল। তো বসুন্ধরা যেমন জলসিঁড়ি একই, এটা পুরোটা ডোবা এবং 70 মিটার ওখানে পাইলিং লাগে, খুবই খারাপ অবস্থা। তো যেগুলো এই ডোবা এলাকাগুলো, ওইখানে ভূমিকম্পর ঝাঁকুনি অনেক বেশি হবে এটা। এবং ওই যে ব্যাংককের কথা বললাম, নরম মাটির কথা বললাম, অর্থাৎ যেগুলো ভরাট মাটি,
সেখানে ঝাঁকুনি অনেক বেশি আসবে, সেটা বালুমাটি এবং কাদামাটি যাই হোক না কেন, কারণ পানি লেভেলটা এখন খুব কাছে থাকে। তাহলে আমাদের এখানে ঢাকা এই উৎপত্তি স্থল থেকে 70 থেকে 150 কিলোমিটার দূরে হলো। ঢাকা যেহেতু বাংলাদেশের রাজধানী, এখানে সব কিছু কেন্দ্রবিন্দু, সব কিছু এখানে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত নগরায়ন হয়েছে এবং এখানে জনসংখ্যা এলাকা ভেদে 25 থেকে 50 হাজার প্রতি বর্গ কিলোমিটারে এবং এখানকার যে বিল্ডিং স্ট্রাকচার সেই মোগল আমল থেকে শুরু করে আজ পর্যন্ত এবং খুবই ঘন, যেগুলা বিল্ডিং কোড ফলো করে হয় নাই সেইখানে আপনার, এবং অনেক বিগ মেশিনারি বিল্ডিং রয়েছে সেখানে। আমার যদি 1% বিল্ডিংও যদি ধূলিসাৎ হয়ে যায়, যেরকম 1000 কিলোমিটার দূরে ব্যাংককে আমরা দেখলাম যে হাই রাইস, সেটা একবার 1 সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গেল, তাই না? এবং মিয়ানমারে তো ব্যাপক এই পর্যন্ত 10,000 নিহত এবং তারও বেশি আরও আশঙ্কা, এটা আরও 2-3 সপ্তাহ সময় লাগবে পুরা চিত্রটা আসতে। তো তেমনি ঢাকা শহর হবে সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে এবং এটা একটা মৃত্যুপুরী হয়ে যাবে যদি আমাদের এই সাবডাকশন জোনে যখন যে ভূমিকম্প, যেটা আমরা গবেষণায় নিয়ে আসছি, সেটা যদি হয় এবং সেটা আজ হোক কাল হোক, এই ভূমিকম্প হতেই হবে, এর কোনো বিকল্প নেই। বাংলাদেশের ইতিহাসে 1000, 2000, 5000 বছর আগে যেসব ভূমিকম্প হয়েছে তার রেকর্ড এই ভূতত্ত্বের যে শিলারাশির স্তরের মধ্যে এগুলা রয়েছে। সেইগুলো স্টাডি করে দেখেছি যে অতীতে এই ভূমিকম্পে আমাদের এই যে নদী নালার যে দেশ, এই বড় বড় নদীরগুলোর গতিপথের পরিবর্তন হয়েছে। যেরকম আপনার 1797 না 92 সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদী, যেটা ময়মনসিংহ দিয়ে প্রবাহিত, সেটা সরে এসে এখন যমুনা। তারপরও 800,000 বছর আগে মেঘনা নদী, যেটা লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে প্রবাহিত হতো এবং লালমাই ময়নামতিতে যে বৌদ্ধবিহারের স্থাপনা ছিল, বসতি ছিল, তারা ওখান থেকে মাইগ্রেট করে অন্য জায়গায় স্থানান্তরিত হলো। তার কারণই হচ্ছে এই প্রাকৃতিক এই ভূমিকম্পে ওই যে আপনার মেঘনা নদী, যেটা হচ্ছে পানীয় জল এবং চলাচলের জন্য ছিল, সেটা ওখান থেকে 20 থেকে 40 কিলোমিটার পশ্চিমে এখন যে অবস্থায় রয়েছে এটা চলে আসছে, যার ফলে তারা ওখান থেকে মাইগ্রেট করতে বাধ্য হয়। বিশেষজ্ঞদের মতে এই বিপর্যয় মোকাবেলায় সক্ষমতার ঘাটতি রয়েছে বাংলাদেশের, তাই কেবল সতর্ক থাকা নয়, প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। এইটার জন্য আমাদের যেটা দরকার এখন স্বল্পমেয়াদী পরিকল্পনা এবং পাশাপাশি দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে হচ্ছে আপনার নগরবাসীকে সচেতন করে তোলা এবং এটা আমরা খুব সহজেই করতে পারি। এখন যে তথ্য প্রযুক্তির যুগ, সেখানে স্মার্টফোন আমরা সবাই ব্যবহার করি, সেখানে যদি আমরা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে একটা ন্যাচারাল হ্যাজার্ড গেম তৈরি করতে পারি, তাহলে সেই ন্যাচারাল হ্যাজার্ড গেমের মাধ্যমে আমরা স্মার্টফোনে আমরা হচ্ছে ভূমিকম্পের আগে আমাদের ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কী প্রস্তুতি থাকা দরকার এবং ভূমিকম্পের সময় আমরা যেখানেই অবস্থান করি না কেন, আমরা দ্রুত 2-1 কদমের মধ্যে নিরাপদ জায়গা আমরা আশ্রয় নিতে পারি এবং ওই হ্যাজার্ড গেমেই থাকবে নিরাপদ জায়গা কোনগুলা। এই জিনিসগুলো সরকারের অভাব রয়েছে। সরকার যেটা করেছে সেটা হচ্ছে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যে কোটি কোটি টাকার তাদের বাজেট, এবং সেখানে এখন যদি যারা ভলান্টিয়ার ট্রেনিং দেওয়া হয়েছে বা দেওয়া হয়েছে, তারা যদি আসতে 25 বছর পর হয়, তাহলে সেই ভলান্টিয়ারও থাকবে না, এটা চলমান প্রক্রিয়া এবং সেই যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি যদি আগের থেকেই যদি মানুষজনকে, বিশেষ করে এই যে স্কিল পারসন, হ্যাঁ, এডুকেটেড পারসন, স্কিল পারসন, যারা ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, টেকনোলজিতে কন্ট্রিবিউট করবে, তারা যদি এই ভূমিকম্পে এবং যারা উদ্ধার কার্য তারাই যদি শেষ হয়ে যায়, তাহলে ওই উদ্ধার কার্যকে করবে। তার আগে যদি আপনি এই প্রশিক্ষণের মাধ্যমে, এবং এটা প্রশিক্ষণ এইভাবে দিলেই হবে না, আমাদেরকে যদি নিয়মিত মহড়ার মাধ্যমে মানসিক মনোবল বৃদ্ধি করতে হবে। এটার মাধ্যমে একটা রেজিলিয়েন্স সোসাইটি আমাকে করতে হবে। আমার টার্গেট থাকতে হবে রেজিলিয়েন্স সোসাইটি, অর্থাৎ আমরা যে কোনো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পরে কত দ্রুত আমরা পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি, সেই রকম পরিকল্পনা সরকারের থাকতে হবে। আমি ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা।